আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা, ভোট গ্রহণ কাল। নৌকাকে পরাজিত করতে অপশক্তি একজোট হয়েছে বললেন আইভি। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা তৈমুরের। 14% ছাড়ালো দেশে করোনা শনাক্তের হার, আক্রান্ত 4,000-এরও বেশি, আরও 6 জনের মৃত্যু। এবং নগরীতে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, শপিং মল ও রেস্তোরাঁয় দেখা হচ্ছে না টিকার সনদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। এবারে বিস্তারিত সংবাদ। মধ্যরাতে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। শুক্রবার গণসংযোগের শেষ দিনে কর্মী সমর্থকদের সঙ্গে ব্যস্ত সময় কাটান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয় পরাজয়ের নানা হিসেব নিকেশ কষছেন তারা। সাধারণ মানুষও মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য। তবে হেভি ওয়েট দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের ডক্টর সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামীকাল অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকাকে পরাজিত করতে বিভিন্ন অপশক্তি এক হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। নগরীর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ষড়যন্ত্র রুখে দিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন তিনি। শুক্রবার বিকেলে নৌকার সমর্থনে বের হয় গণমিছিল। একরামুল হক সায়েমের রিপোর্ট। প্রচারণার শেষ দিনে নৌকা সমর্থকদের শোডাউন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ডাক্তার সেলিনা হায়াত আইভির সমর্থনে গণমিছিল। মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। নৌকা সমর্থকদের জনস্রোতে তীব্র যানজট তৈরি হয় নগরীতে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলোচনায় আসেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। এরপর 2011 সালে তুমুল আলোচনাপূর্ণ নির্বাচনে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। 2016 সালেও জয়ের ধারা অব্যাহত রাখেন। সেলিনা হায়াত আইভি বলছেন, আগের মতোই এবারের নির্বাচনেও সমান চ্যালেঞ্জ নিয়ে তিনি মাঠে রয়েছেন। নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, স্বাভাবিক হয়, কোথাও যদি কেন্দ্র বন্ধ না হয়, তাহলে ইনশাল্লাহ আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাশ করব। এটা আমার চাচা নিজেও জানেন। দেওভোগে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন সেলিনা হায়াত আইভি। ভোটের দিন সহিংসতার আশঙ্কার কথা জানান তিনি। আর এজন্য কেবল প্রতিদ্বন্দ্বী প্রধান প্রার্থী নয়, আঙ্গুল তুলেন দলীয় প্রতিপক্ষের দিকেও। আমার নির্বাচনে যেখানে সবচেয়ে বেশি জমজমাট, সেই জায়গাগুলির মধ্যে হয়তো কেউ সহিংসতা করে ভোট কেন্দ্রে আসা বাধা দিতে পারে। আইভিকে পরাজিত করার জন্য অনেকগুলি পক্ষ এক হয়ে গিয়েছে। এখন সেই পক্ষটা ঘরেরও হতে পারে, বাইরেরও হতে পারে, সব মিলে গিয়েছে। কিভাবে আমাকে পরাজিত করা যায়, কিভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করে ভোটটাকে ঝামেলা করানো যায়, কারণ সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব এই ব্যাপারে যেন সজাগ থাকে তারা। সবুজ ও নিরাপদ নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে আবারও ভোটারদের সমর্থন চান আইভি। আমি যেন আপনাদের কাঙ্ক্ষিত কাজগুলি আরো করে দিতে পারি। তাছাড়া আপনারা আমাকে চিনেন, আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন প্রার্থী। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। সরকার দলীয় প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জে বহিরাগত এনে তার বিজয়কে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তিনি। নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকার কথা জানান তৈমুর। মইনুল হাসানের রিপোর্ট।
আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সিরাজউদ্দৌলা মাঠ থেকে শুরু করে মিছিল নিয়ে ২২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রার্থনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পাওয়া তৈমুর। এ সময় তিনি অভিযোগ করেন তার গণজোয়ার দেখে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, হাতি জয় লাভ করবে ইনশাআল্লাহ। এখন তো আমি জনতার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। জনগণ যতক্ষণ চাবে ততক্ষণ পর্যন্ত আমাকে মির্জাপুর মাঠে থাকতে হবে। আমি মির্জাপুর মাঠে আছি এবং রক্ত দিয়ে হলো নির্বাচনের মাঠে থাকবো ইনশাআল্লাহ। এর আগে শুক্রবার সকালে নির্বাচনী পরিবেশ সহ নানা অভিযোগ নিয়ে নগরীর মিশন পাড়ায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জের বিভিন্ন হোটেলগুলো আপনারা চেক করেন, দেখবেন বিভিন্ন জেলা থেকে সরকারি দলের লোকজন এখানে হোটেলে রাখা হয়েছে। সার্কিট হাউস, নারায়ণগঞ্জ ক্লাব, ডাক বাংলাকে নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে নারায়ণগঞ্জের মানুষ প্রত্যাশা করে নির্বাচনটাকে নিরপেক্ষ, নির্বিঘ্ন, স্বচ্ছ এবং সুন্দরভাবে করার জন্য প্রয়োজনীয় নির্দেশ এবং ব্যবস্থা জারি করবেন। পরে নিজের মহল্লা মাজদাইর এলাকায় জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নে হাতিমার্কায় ভোট চান স্বতন্ত্র এই মেয়র প্রার্থী। সরকারি দলের প্রকাশ্য কোন্দল, দলীয় পদ হারালেও বিএনপি নেতাকর্মীদের এক করতে পারাসহ নানা কারণে এবার নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ থাকলেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা এমন শঙ্কা নিয়েও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করতে চান স্বতন্ত্র এই মেয়র প্রার্থী। মইনুল হাসান, এটিএন বাংলা, বন্দর, নারায়ণগঞ্জ। 14% ছাড়ালো দেশে করোনা শনাক্তের হার। এই ভাইরাসে আরও 6 জনের মৃত্যু হয়েছে। করোনা এ পর্যন্ত দেশে 28,129 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,378 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,09,042 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা প্রতিরোধে রাজধানীতে সরকারি নির্দেশনা মানছেন না বেশিরভাগ মানুষ। বাজার এবং বিনোদন কেন্দ্রেও একই দৃশ্য চোখে পড়ে। তবে গণমাধ্যমের সামনে করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন অধিকাংশ মানুষ। ফজলে রাব্বির রিপোর্ট। মিরপুরের অভিজাত রেস্তোরাঁয় চলছে পার্টিতে যোগ দেয় কেউ গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে মুখ লুকালেন, কেউ আবার চিত্র ধারণে মানা করলেন। আর রাস্তায় বের হওয়া জামা কাপড়ের পরিপাটি অনেকেই স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকে দেখছেন নিছকই ঠাট্টা হিসেবে। মাস্কটা কেন পড়তেছে? মাস্ক ছাড়া বলবো? আসলে করোনা টরোনাগুলি কিছু না, মাস্ক পরি ধুলার সমস্যা আমার, এই জন্য অ্যাকচুয়ালি মাস্কটা আমি পরি আর কি। মাস্কটা যে আমার বন্ধুরা ধার দিচ্ছি। কারো কাছে অসহ্য হয়ে গেছে মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মানা বিষয়টি। আমি যদি নিজের চোখে দেখতাম তাহলে আমি কোথাও আমার গ্রামের মুখজন মারা গেছে বা এই মুখজন করোনা হয়েছে বা আমার আত্মীয় স্বজনের মাঝে হয়েছে, আমি তো কাউরে দেখি না, তখন আমি কি করতাম আছে কিনা। আগে তো করোনা যদি মা বাবা মারা গেছে তাদেরকে ধরা ছোঁয়া করে নাই, এখন দেখা যায় এইটার নাই, মানে সহজ তো এরকম। এই জন্যই আমরা মাস্ক আসলে ব্যবহার করি না আর কি, করোনাটাকে কিছু মনে করি না। কেউ স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব বুঝলেও আলসেমির কারণে মানছেন না বিধিনিষেধ। হোটেল রেস্তোরাঁয় ক্যামেরার সামনে টিকা সনদ নেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। আপনারা তো সাংবাদিক, এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেনি, কারণ আপনারা তো সবকিছু আপলোডে জানেনি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন দেশে করোনার প্রকোপ দেখা দেওয়ার প্রথম দিনের মতোই এখনো সমান প্রাসঙ্গিক স্বাস্থ্যবিধি মানা বিষয়টি। সরকার দেওয়ার নির্দেশনা না মানলে করোনা পরিস্থিতি অবনতি হতে পারে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনা রেখে দেশব্যাপী সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংক্রমণ পরিস্থিতি বুঝে সমাবেশের তারিখ পরবর্তীতে পুনর্নির্ধারণ করা হবে। নির্বাচন এবং প্রচারণা সবকিছু চালু রেখে উন্মুক্ত স্থানে জনসমাগমের সরকারি বিধিনিষেধ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিএনপির চলমান আন্দোলন দমন করতে এটি করা হয়েছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
যেখানে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠান করা যাবে, হাট বাজার যানবাহন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে, উন্মুক্ত স্থানে সামাজিক ধর্মীয় রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধ করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। এই অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত অবশ্যই কোভিডের সংক্রমণ রোধের লক্ষ্যে নেওয়া হয়নি, বিরোধী দলসমূহের চলমান প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত ও দমন করার জন্যই করা হয়েছে। দেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি একপেশে অগ্রহণযোগ্য এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন জেলায় সমাবেশ করে বিএনপি দেশে করোনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন হাসান মাহমুদ। সবকিছুর মধ্যে রাজনীতি করার একটা বাতিক হয়ে গেছে, তো তাদের সেজন্য একটি বড় সমস্যা। তারা সরকারের নির্দেশনা বা ওমিক্রন প্রতিরোধ করার জন্য যে কার্যক্রম তাদের নেওয়া প্রয়োজন সেটি না করে ওমিক্রন ছড়িয়ে দেওয়ার কার্যক্রম যদি তারা করেন, সেজন্য তারা জনগণের কাছে অপরাধী হবেন এবং সেই অপরাধে তারা অপরাধী হবে। বহির্বিশ্বের যে কোনো চাপ মোকাবিলায় সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিলিয়ার 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। লবিস্ট নিয়োগ করে যেখানে যখন প্রয়োজন লবিং অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর মতে র্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভিত্তিহীন। যদিও র্যাবের উপর একটা স্যাংশন এসেছে, কিন্তু স্টেট ডিপার্টমেন্ট বলছে যে র্যাব গত কয়েক বছরে আপনার সন্ত্রাস কমিয়েছে, তারা স্বীকার করেছে তাদের ইন্ডিপেন্ডেন্ট স্টাডিতে। তারা সেইগুলো চিন্তা ভাবনা করবে। প্রত্যেক দেশে এটা নিয়ম, ইট ইজ এ পার্ট। আমাদের দেশে আমরা তদবির বলি, হ্যাঁ, আর ওই দেশে বলে ইনস্টিটিউশন, ওরা তদবির করে। এই তদবির, যেখানে তদবির দরকার সেখানে তদবির আমরা চালাবো। 100 বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে 70-80 টাকার কয়েন বিক্রি হচ্ছে কোটি টাকায়। অভিনব এমন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 41 লাখ টাকা সহ 42টি ধাতব মুদ্রা। গোয়েন্দারা জানান, তামা গলিয়ে ম্যাগনেটিক কয়েন প্রমাণ করতে তাতে খোদাই করে বসানো হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ও সন তারিখ। জিএম তসলিমের রিপোর্ট। স্কচ ট্যাপে মোড়ানো প্যাকেট খোলার পর বেরিয়ে আসে 4টি ধাতব কয়েন। কেমিক্যাল আর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানালেন 2টি আসল আর 2টি নকল। এই সবই নাটক সাজানো। কিছু বিত্তশালীদের টার্গেট করে একটি চক্র এমন কয়েন বিক্রি কারবার চালিয়েছে দেশ জুড়ে। রাজধানীর তারকা হোটেলেও রয়েছে তাদের দৌরাত্ম্য। আমরা গুলিস্তান থেকে 200 টাকা বা 300 টাকা দিয়ে একটা কয়েন কিনে এনে ওই কয়েনের নাম ভাঙাইয়া আমরা প্রতারণা সৃষ্টি করি। বৃহস্পতিবার এমনই এক চক্রকে আটক করেছে ডিবি। চক্রটি দর কষাকষির পর 400 বছরের পুরানো 2টি কয়েন 5 কোটি টাকায় বিক্রির চেষ্টা করছিল। লেনদেন হয়েছিল 41,35,000 টাকাও। মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ধরে ফেলে এই জালিয়াতি। পরে অভিযান চালিয়ে আটক করা হয় 4 জনকে। 41,35,000 টাকা দিচ্ছে। দেওয়ার পরে পরের দিন আমরা আবার যাই, গেলে পরে ওয়াহিদুজ্জামানও নাই, বায়েরও নাই, রাজাও নাই, শঙ্করও নাই। নকল 42টি ধাতব মুদ্রা জব্দের পর আটকদের তথ্য অনুযায়ী মানিকগঞ্জে অভিযান চালিয়ে বাঁশঝাড় থেকেও উদ্ধার করা হয় টাকা। একদল যে কাজটা করে সেটা হলো কেমিস্ট এবং রেডিওলজিস্ট সাজে, আর একদল এসে বিদেশি সাজে এবং বিদেশিদের এজেন্ট হিসেবে বলে যে তুমি আমাকে এই জিনিসটা কিনিয়ে দাও, আমি তোমাকে 1 কোটি টাকা দিতে থাকবো। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাস্তবে সীমানা পিলার বা পুরনো কয়েন কেনাবেচার সুযোগ নেই। এই সবই দুষ্প্রাপ্য। কেউ এসব কেনাবেচার প্রস্তাব দিলে বা লোভ দেখালে পুলিশকে জানানোর পরামর্শও দেন তিনি।
কয়েনগুলোকে 400 বছর জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী বাজারে বেড়েছে মোটা চালের দাম। সবচেয়ে কম দামি চাল গুটি স্বর্ণেও 48 টাকার কমে মিলছে না। বিয়ার 28 কেজি 50 টাকা। এদিকে গুঁড়া দুধ, দেশি মাছ এবং মুরগির দামও বেড়েছে আরও এক ধাপ। মনির হোসেন তপুর রিপোর্ট। ছুটির দিন সকালে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট কারওয়ান বাজার। সাপ্তাহিক কেনাকাটা করতে এসেছেন ব্যস্ত কর্মজীবীরা, কিন্তু বাজারে ঢুকেই পণ্য মূল্যে অসন্তোষ তাদের। পলাশী বাজারের এই দোকানে বোর্ডে লেখা পাকিস্তানি কক মুরগি প্রতি কেজির দাম 280 টাকা। তবে ক্রেতা কিনতে গেলে বিক্রেতা বলছেন কেজি হিসেবে বিক্রি হবে না, নিতে হবে পিস হিসেবে। প্লেটে লেখা আছে 280 টাকা কেজি, কিন্তু আমি যখন জানতে চাইলাম যে না, এখন কেজি হিসাবে বিক্রি হবে না, পিস হিসাবে। আজকের মাল কেজিতে পাই নাই, কালকে কেজিতে আসছিল, কেজির মাল বেচছি। ঢাকার বাজারে সবচেয়ে মোটা চালের দামও 48 টাকা। সপ্তাহের ব্যবধানে সব রকম চালের দাম আবার বেড়েছে 2 থেকে 3 টাকা। আগে আমরা যে নাই চালটা বিক্রি করতাম 65 টাকা, সেই চালটা এখন 70 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে আমার 60 থেকে 58 টাকা, সেই মিনিকেট এখন 65 টাকা। যদি মাসে মাসে চালের দাম বাড়ে, আমগো তার মাসে মাসে বেতন বাড়ে, তা হিমশিম খাওয়াটা স্বাভাবিক। মাসে আগে 28 ছিল 44-45 টাকা কিনে আনতাম আমরা 48 টাকা বিক্রি করতাম। এখন আনতে হয় 46 টাকা, 47 টাকা, আমরা 50 টাকা বিক্রি করি আর কি। দেশি মসুরের ডাল এই সপ্তাহে 8 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। বোতলজাত সোয়াবিন তেলের দাম আগের মতোই লিটার প্রতি 160 টাকায় বিক্রি হচ্ছে। দাম কমেছে নতুন আলু ও পেঁয়াজের। প্রতি সপ্তাহে একটা না একটা দাম বাড়ে। গতবার সপ্তাহে বাড়ছে ওই যে ডিটারজেন্ট, সাবান ডিটারজেন্টের দাম। এরপরে এই সপ্তাহে বাড়ছে গুঁড়া দুধের দাম, মুসারি ডালের দাম। শীতের সরবরাহ স্বল্পতার অজুহাতে প্রতি সপ্তাহে বাড়ছে মাছের দাম। দেশি মাছের দাম এখন মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে। পুঁটি মাছ তো আমরা 200-300 টাকা করে কেজি কিনি, এখানে চাচ্ছে 500 টাকা 700 টাকা। বোয়াল মাছের কেজি দেখা যায় 700 থেকে 800 টাকা, এটা আগে 600 টাকা ছিল। পুঁটি মাছ 400 টাকা কেজি, কাজকে 500, চাপলা 400, মলা 500, বাইলা 500। এদিকে কড়াকড়ি আরোপ হলেও রাজধানীর সব কাঁচা বাজারে মাস্ক পরার প্রতি অনীহা দেখা গেছে বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মধ্যে। ছুটির দিনে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের অতিরিক্ত ভিড় থাকাটাই স্বাভাবিক। ওমিক্রন ঠেকাতে সরকারি নির্দেশনা উপেক্ষিত থেকে যাচ্ছে এই বাজারগুলোতে, তাই শক্ত মনিটরিংয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সাধারণ ক্রেতারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাইদা গাফফারকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সাইদা গাফফার কাশিমপুরের পাইনশাইল এলাকায় একটি বাসায় ভাড়া থেকে নিজের একটি ফ্ল্যাট নির্মাণ কাজ করাচ্ছিলেন। এ সময় আনারুল নামে এক রাজমিস্ত্রি তার হাত থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। অধ্যাপক সাইদা গাফফার তখন চিৎকার করলে আনারুল তাকে হত্যার পর পাশের একটি জঙ্গলে লাশ নিয়ে যায়। এদিকে তিনি নিখোঁজ হওয়ার পর তার মেয়ে সাহিদা আফরিন গাজীপুরের কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বিভিন্ন সূত্র ধরে রাজমিস্ত্রি আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়। পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আয়োজন করে পুরান ঢাকার সংগঠন ঢাকাবাসী। রাজধানী বকশীবাজারে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল দিলের ঢাকা আমাগো ঢাকা। এই আয়োজন সাকরাইন উৎসব নামেও পরিচিত। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফরেন। সংগঠনের প্রধান উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, জাদুশিল্পী জুয়েলাইশ, ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক এ সময় উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেড। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনাকালে পার্টির আয়োজন করে আবারও বেকায়দায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় দুটি উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবে পানাহারের সাথে ছিল নাচের আয়োজন। সে সময় করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 ডাউনিং স্ট্রিটের কর্মীরা এমন আয়োজন করেন। তবে বরিস
আয়োজনে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। অবশ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে গত বছর 16 এপ্রিলের আয়োজনের কথা অস্বীকার করা হয়নি। বিধি ভেঙে এমন আয়োজন করায় বরিস জনসনের পদত্যাগ দাবি করেছেন কনজারভেটিভ পার্টির কয়েকজন নেতা। এবার 10 ডাউনিং স্ট্রিটে আরও আয়োজনের খবর আসার পর এ নিয়ে সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল লেবার পার্টির উপনেতা অ্যাঞ্জেলা রেনার। পার্টিক্স খেলার খবর। সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে আজ সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে সাউথ জোন। সকাল 9টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল-এ 4 দিনের প্রতিযোগিতায় 3বার শিরোপা জিতেছে সেন্ট্রাল জোন। ওয়ানডে ফরম্যাটেও শিরোপা জিততে চান মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকাররা। এদিকে প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপা জিততে মরিয়া সাউথ জোন। মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদরা দুর্দান্ত ছন্দে থাকায় চ্যাম্পিয়নের স্বপ্ন দেখতেই পারে তারা। হোবার্টে অ্যাশেজে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে 6 উইকেটে 241 রান করেছে অস্ট্রেলিয়া। দিবারাত্রির টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে 12 রানে 3 উইকেট হারিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে অজিরা। তবে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে ওঠে স্বাগতিকরা। ট্রাভিস হেডের 101 রানের দুর্দান্ত ইনিংসের সাথে ক্যামেরন গ্রিনের 74 রানে দিন শেষে ভালো অবস্থান থেকেই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মধ্যরাতে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা, ভোট গ্রহণ কাল। নৌকাকে পরাজিত করতে অপশক্তি একজোট হয়েছে বললেন আইভি। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা তৈমুরের। 14% ছাড়ালেও দেশে করোনা শনাক্তের হার আক্রান্ত 4000-এরও বেশি, আরও 6 জনের মৃত্যু। এবং নগরীতে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, শপিং মল ও রেস্তোরাঁয় দেখা হচ্ছে না টিকার সনদ। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।